প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে আমরা অনুপাত বিশ্লেষণের আরও 5টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মোট 11টি সূত্র নিয়ে আলোচনা করব, কারণ আমাদের 10টি সূত্র নিয়ে আলোচনা হয়েছে, আরও 11টি সূত্র নিয়ে আলোচনা করব, এই মিলে হবে 21টি সূত্র যদি হয়ে যায় তাহলে আমরা কালকে থেকে অঙ্ক করার জন্য মোটামুটি প্রিপেয়ার হয়ে যাব এবং কালকে থেকে আমরা বইয়ের অঙ্ক শুরু করব। তো আর যারা বই কিনো নাই, যারা ইন্টার সেকেন্ড ইয়ারের শ্রীনগর কলেজ থেকে যে বইটা বলেছে সেই বইটা কিনো নাই বা কিনতে পারো নাই, দোকান বন্ধ হয়ে গেছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। আমি কালকে বইয়ের ছবি তুলে, মানে বইয়ের প্রশ্নের ছবি তুলে আমি কালকে তোমাদের ফেসবুকে গ্রুপে আমি আপলোড করে দেবো, সেটা থেকে ডাউনলোড করে নেবা। সেটা থাকবে প্রশ্ন, এবং আমি কালকে ওই প্রশ্নের প্রত্যেকটি অঙ্ক করিয়ে করিয়ে বুঝিয়ে দেবো এবং ছবি গ্রুপে দিয়ে দেবো। সো সবাই সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা। আর সবাই ভালো মতো মনোযোগ সহকারে আজকে এই 11টা সূত্র ভালো মতো বুঝো। তো গতকালকে আমরা দশ পর্যন্ত আমরা শিখেছিলাম। তো আজকে 11 নম্বর, মালিকানা তহবিলের ওপর আয় অনুপাত। মানে মালিকানা যে তহবিল যা আমরা গতকালকে বুঝেছিলাম বা আলোচনা করেছিলাম, সেই মালিকানা তহবিলের ওপর প্রতিষ্ঠানের যে আয়টা হয় সে আয় অনুপাত কত সেটা নির্ণয় করতে হবে। আর সেটারই সূত্র হচ্ছে এটা, মালিকানা তহবিলের ওপর আয় অনুপাত। আয় বলতে নিট লাভকে বোঝানো হয়েছে। ওপরে নিট লাভ, নিচে মালিকানা তহবিল, সাইডে গুণ 100। ওপরে নিট লাভ, নিচে মালিকানা তহবিল, সাইডে গুণ 100। আমি আরেকটা শর্টকাট সিস্টেম শিখিয়ে দিই, তাহলে মোটামুটি অনেকগুলো সূত্র তোমরা নিজেরাই পারবা। শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, সামনে 7 নাম্বার চ্যাপ্টারেতেও আমাদের লাগবে। সেটা হচ্ছে টেবিলের ওপর বই আছে। এখন আমার প্রশ্ন উত্তর দাও, টেবিল নিচে নাকি বই নিচে? টেবিল নিচে, তার উপর বই, মানে কি টেবিলের ওপর বই আছে, টেবিলের ওপর, টেবিল নিচে, তার উপর হচ্ছে বই। ঠিক সেম মালিকানা তহবিলের ওপর আয়ের অনুপাত। মালিকানা তহবিলের ওপর যার উপর থাকবে সে নিচে থাকবে, মানে মালিকানা তহবিল নিচে, আর উপরে আয়, এই আয় বলতে নিট লাভকে বোঝানো হয়, উপরে নিট লাভ। তার মানে এর সূত্র হচ্ছে নিট লাভ, নিচে মালিকানা তহবিল। আর আমি আগেই বলেছি লাভ সংক্রান্ত বা মুনাফা সংক্রান্ত যত অনুপাত বিশ্লেষণের সূত্র আছে সবগুলোতে কি 100 দিয়ে গুণ করতে হয় এবং পার্সেন্টেজে সেটার ফল বের করতে হয়। সেই কারণে এটার সাথে গুণ করতে হয় কত? 100। আর আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। আরেকটা কথা বলে রাখি, লাভ বা মুনাফা যত প্রতিষ্ঠানের জন্য বেশি হবে ততই ভালো। সুতরাং মালিকানা তহবিলের আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। এর যদি বেশি হয় তাহলে আরো ভালো প্রতিষ্ঠানের জন্য। 12, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। বিনিয়োজিত মূলধন আয় অনুপাত বলো আর বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বলো, একই কথা। উপর হচ্ছে কর বাদ নিট লাভ। কর বাদ নিট লাভ মানে কি? কর বাদ নিট লাভ মানে কর দেওয়ার পরবর্তী যে নিট লাভ সেটা, তার সাথে যোগ করতে হয় সুদ। কেন? কারণ এই সুদটা ওই কর বাদ নিট লাভের মধ্যে সুদটা অন্তর্ভুক্ত থাকে না, সুদটা বিয়োগ করে তারপরে করটা বিয়োগ করে তারপর আমরা পাই কর বাদ নিট লাভ। কিন্তু আমাদের এখানে শুধু কর বাদ নিট লাভ চাইছে, সে কারণে কর বাদ নিট লাভের সাথে কি করতে হবে? সুদটা যোগ করতে হবে, কারণ সুদটা আমরা কর বাদ নিট লাভ বের করার সময় বিয়োগ করে রাখছি, সে কারণে এখন কি করতে হবে? যোগ। তো কর বাদ নিট লাভ যোগ সুদ, নিচে বিনিয়োজিত মূলধন, সাইডে গুণ 100, আদর্শ মান 10 থেকে 15%। এখন অনেকেই প্রশ্ন করবা যে স্যার বিনিয়োজিত মূলধন কাকে বলে? আমি প্রথম দিনও আলোচনা করেছিলাম বিনিয়োজিত মূলধন নিয়ে, আজকেও আমি বলছি বিনিয়োজিত মূলধন। তার আগে বলো মালিকানা তহবিল কি? সবাই কি ক্লিয়ার হয়েছে? গতকালকে আলোচনা করেছিলাম। মানে মালিকানা তহবিল মানে কি? মালিকের কাছে প্রতিষ্ঠান দায়বদ্ধতা রয়েছে, সেটাকে ইন্ডিকেট করে। তো এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আন্তঃদায়। আর বহির্দায় কাকে বলে? প্রতিষ্ঠানের বাইরে যে দায় সেটা হচ্ছে বহির্দায়। যেমন চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা যোগ করলে কি পাই আমরা? বহির্দায় পাই। এখন প্রশ্ন হচ্ছে বিনিয়োজিত মূলধন কাকে বলে? বিনিয়োজিত মূলধন হচ্ছে মালিকানা তহবিল তার সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে পাওয়া যায় বিনিয়োজিত মূলধন। মানে কি?
বাইরের দায়, দীর্ঘমেয়াদী দায় আর প্রতিষ্ঠানে আন্তঃদায়, এই দুইটা যোগ করলে কি পাওয়া যায়? বিনিয়োজিত মূলধন। যেমন ধরো আমি মালিক, আমি কারবারে দিলাম 1,00,000 টাকা, আর বাইরের থেকে একটা ঋণ আনলাম 50,000 টাকা, তাহলে 1,00,000 আমার মালিকানা তহবিল, আর আর হলো বাইরের থেকে দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 50,000, এই মিলে 1,50,000। এটাই হচ্ছে তোমার বিনিয়োজিত মূলধন। মানে বিনিয়োজিত মূলধন মানে হচ্ছে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করতে হবে। এখন বিনিয়োজিত মূলধন বের করার জন্য একটা সূত্র আছে। হ্যাঁ, ভয় পেয়ে লাভ নাই, তোমার এটার জন্য আলাদা করে সূত্র মুখস্থ রাখার দরকার নেই। তুমি গত ক্লাসে মালিকানা তহবিলের জন্য 2টা সূত্র মুখস্থ করছো, ওই 2টা সূত্রের সাথে মিলে দেখবা যে একই রকম, সেম, অনেকটা সেম, একই সূত্র। সো দেখো বিনিয়োজিত মূলধন কিভাবে বের করবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে 13 নম্বর পড়ে নিই। 13 নম্বরের সূত্র হচ্ছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত। যেটাই বলুন, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বললে একই যে সূত্র, মূলধন আবর্তন বললে ওই একই সূত্র। উপরে নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, নিচে বিনিয়োজিত মূলধন। এখন প্রশ্ন হচ্ছে স্যার নিট বিক্রয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, তো আমরা কোনটা দিব? এখন প্রশ্নে যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে ওটা দিবা, নিট বিক্রয় থাকলে ওটা দিবা। আর যদি প্রশ্নে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে নিট বিক্রয়টা দেওয়াই বেটার। তো উপরে নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হলো বিনিয়োজিত মূলধন। আদর্শ মান হচ্ছে 3 থেকে 5 বার, মানে 3 থেকে 5 বার হতে হবে। বিনিয়োজিত মূলধনে দেখো ওই মালিকানা তহবিলের মতোই সূত্র। মালিকানা তহবিলে তো আমি গতকালকে আলোচনা করেছিলাম 2টা সূত্র, একটা হলো বড় সূত্র আর একটা হলো ছোট সূত্র। ঠিক সেম টু সেম বিনিয়োজিত মূলধনে একই রকমই সূত্র, একটা বড় একটা ছোট, ওইটার মতোই সেম। তুমি যদি একটু মিলাই দেখো তাহলে দেখবা, তুমি নিজেই দেখবা যে মালিকানা তহবিল আর বিনিয়োজিত মূলধনে একই সূত্র। সাধারণ শেয়ার মূলধন ওইখানে পাইছিলাম, অগ্রাধিকার শেয়ার মূলধন ওইখানে পাইছিলাম, মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, আর নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল বা পরিপূরক তহবিল বা গোপন তহবিল, সংগৃহীত আয়জনী কেরির উদ্বৃত্ত, শেয়ার বা ঋণপত্রের অধিহার, অলিক সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিয়োগ। এটা মালিকানা তহবিলে পাও নাই। আর অস্পর্শের সম্পদ যদি বিনিয়োগ মূল্য না থাকে, তার মানে কি দেখো মালিকানা তহবিলে এখানে 2টা জিনিস বাদে মালিকানা তহবিলে তুমি সব পাইছো। দীর্ঘমেয়াদী দায় এটা এই অঙ্কে এই সূত্রে নতুন যোগ হয়, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই অঙ্কে বিয়োগ হয়। তাছাড়া তুমি একটু মিলিয়ে দেখো ওই মালিকানা তহবিল আর এই সূত্র পুরো সেম এক, তার মানে একটা সূত্র মুখস্থ রাখলে কি তুমি আরেকটা সূত্র ইজিলি মুখস্থ রাখতে পারবা। আর অথবা যদি সূত্রটা দেখতে চাও তাহলে দেখো অথবা সূত্রটা হচ্ছে মোট সম্পদ বিয়োগ অলিক সম্পদ বিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা নতুন আসছে। বিয়োগ চলতি দায় বিয়োগ অস্পর্শের সম্পদ যদি বিনিয়োগের মূল্য না থাকে তাহলে এটা দিতে হবে। তো এই সূত্র মধ্যে জাস্ট ওই 2-1টা হিসাব নতুন আসছে, এগুলোই একটু মনে রাখবা, দেখবা যে এই অঙ্কগুলো ইজিলি পারবা। এরপর দেখো 14 বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয় অনুপাত। এর আগে পাইছিলাম আমরা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, সেটার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম কর বাদ দিলাম যোগ সুদ, আর নিচে দিয়েছিলাম বিনিয়োজিত মূলধন সাইডে কোন 100 দিয়েছিলাম। এটার ক্ষেত্রে সুদ ও কর পূর্ব আয় অনুপাত, সুদ ও কর পূর্ব আয় অনুপাতের সূত্র হচ্ছে উপরে সুদ ও কর পূর্ব নিটলাম, মানে সুদ আর কর দেওয়ার আগের নিটলাম, সুদ আর কর ধার্য বা দেওয়ার আগের নিটলাম। মানে হচ্ছে সহজ কথা, আমরা বিশদ আয় বিবরণী করলে যদি আমি ধাপগুলো বলি তাহলে বিক্রয়, নিট বিক্রয়, তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ পাবো মোট লাভ, তার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় বিয়োগ পাবো পরিচালন মুনাফা, তার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ, ঠিক আছে, পাবো সুদ ও কর পূর্ব নিট লাভ বা ক্ষতি। এরপরে আমরা সুদটা বিয়োগ দিব, তারপরে হচ্ছে আমরা সরি একটা হিসাবে ছোট্ট একটা ভুল বলছি, অপরিচালন ব্যয়তে কিন্তু আমরা সুদ ব্যয়টা দিয়ে থাকি। আর এই অঙ্কে যেহেতু অপরিচালন ব্যয়টা বিয়োগ করার পর আমরা পাই কর বাদ নিলাম, তারপরে কর বিয়োগ দিলে পাই পরিচালন মুনাফার পরে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ পাই কর পূর্ববর্তী নিটলাভ, তার থেকে কর বিয়োগ দিলে পাই কর পরবর্তী নিটলাভ বা কর বাদ নিটলাভ। তো এই ক্ষেত্রে আমরা পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ করলে যে নিট লাভটা পাইতাছি সেই নিট লাভটা কি কর পূর্ব নিট লাভ, তার সাথে কি করতে হইব সুদটা যোগ করতে হইব, তাহলে আমরা কি পাবো সুদ ও কর পূর্ববর্তী নিট লাভ পাবো। আমি আবার বলছি
নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়বাদ, পাবো হচ্ছে মোট লাভ, তার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় বিয়োগ, পাবো পরিচালন মুনাফা, তার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ, পাবো কি কর পূর্ববর্তী নিট লাভ। সেই কর পূর্ববর্তী নিট লাভের সাথে আমরা সুদ যোগ করলে কি পাবো, সুদ ও কর পূর্ববর্তী নিট লাভ পাবো। তো এটারই দেখো একটা সূত্র, এই যেটা আমি একটু আগে বললাম সেটা। নতুন যদি সুদ ও কর পূর্ব নিট লাভ যে কোশ্চেন দিয়ে দেয় তো দিলই, আর যদি না দিয়ে দেয় তাহলে বের করার সূত্র হচ্ছে সুদ ও কর পরবর্তী নিট লাভ, মানে কি সুদ ও কর দেওয়ার পরের যে নিট লাভ তার সাথে দীর্ঘমেয়াদী ঋণের সুদটা যোগ করতে হবে আর নতুন আয়কর সঞ্চয় যোগ করতে হবে। মানে কি নতুন আয়কর সঞ্চয় মানে হচ্ছে কর, সেই কর আর সুদ এই দুইটা যোগ করলে কি পাবো, সুদ পূর্ববর্তী নিট লাভ। এখন একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি। ধরো তুমি 16 যাবে, তুমি আছো শ্রীনগর, তাহলে শ্রীনগর থেকে 16 যাইবা, ওকে ভালো। এখন তুমি যদি 16 থেকে মানে শ্রীনগর থেকে তুমি যদি হাসারা যেতে চাও, তাহলে কি শ্রীনগর থেকে 16 হয়ে তোমার হাসারা যেতে হবে, মানে ওই রাস্তা দিয়ে হাসারা যেতে হবে। এখন আমি আছি হাসারা, আমি আসতে চাই শ্রীনগর, তাহলে এখন আমার কি করতে হবে, 16 রাস্তা হয়ে তারপরে তোমার শ্রীনগরে আসতে হবে। ঠিক সেম আমার হচ্ছে কাহিনীটা এরকম যে সুদ ও কর পূর্ববর্তী নিট লাভ, এই তো তার থেকে সুদটা বিয়োগ, তার থেকে করটা বিয়োগ করলে আমরা কি পাই, সুদ ও কর পরবর্তী নিট লাভ পাই, সুদ ও কর পরবর্তী নিট লাভ পাই। তাহলে এখানে দেখো সুদ ও কর পূর্ববর্তী নিট লাভ থেকে সুদ আর করটা বিয়োগ করে আমরা পাইতেছি কি পরবর্তী, মানে সুদ আর কর পরবর্তী নিট লাভ। তাহলে এখন পূর্ববর্তীতে যেতে গেলে কি করতে হবে, আগে করতে আমরা বিয়োগ, এখন কি করতে হবে যোগ। ঠিক সেম সুদ ও কর পরবর্তী নিট লাভ অনেক সময় কোশ্চেনে বলা থাকবে, আর যদি কোশ্চেনে বলা না থাকে সেক্ষেত্রে সুদ ও কর পরবর্তী নিট লাভের সাথে ঋণের সুদ আর হচ্ছে নতুন আয়কর সঞ্চয় এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। এর আদর্শ মান হচ্ছে 15 থেকে 20%। 15 অনাদায়ী পাওনা অনুপাত। অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা নিচে প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল, সাইডে গুণ 100। আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। মোট সম্পদের উপর আয় অনুপাত, এর সূত্র হচ্ছে ওটা আমি আগেই বলছিলাম, মোট সম্পদের উপর আয় অনুপাত, মোট সম্পদ নিচে আর আয় মানে কি উপরে নিট লাভ সাইডে গুণ 100। আর এখানে মোট সম্পদ বলতে কি এখানে গড় মোট সম্পদ হবে। তো গড় মোট সম্পদটা কি, গড় মোট সম্পদ হচ্ছে বিগত বছরের মোট সম্পদ তার সাথে চলতি বছরের মোট সম্পদ যোগ করবা ভাগ দিবা 2, মানে হচ্ছে ওই যে গড় মজুদ পণ্যের মতো, মানে কি প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ 2। ঠিক সেম বিগত বছরের সম্পদ মানে কি প্রারম্ভিক সম্পদ, কারণ বিগত বছরের যেটা রয়ে গেছে সমাপনী ওইটাই এই বছরে এসে কি হবে প্রারম্ভিক, তার মানে বিগত বছরের মোট সম্পদ মানে কি প্রারম্ভিক সম্পদ, তার সাথে চলতি বছরের মোট সম্পদ মানে এই বছর শেষে যে সম্পদটা থেকে যায় মানে সমাপনী সম্পদ, তার প্রারম্ভিক সম্পদ সমাপনী সম্পদ যোগ ভাগ 2 দিলে আমি কি পাবো, গড় মোট সম্পদ পাবো। নিট লাভকে গড় মোট সম্পদ দিয়ে ভাগ সাইডে গুণ 100। আজকে কয়টা সূত্র আছে স্যার? 17 সুদ আচ্ছাদন কভারেজ বা পরিশোধ ক্ষমতা অনুপাত। সুদ আচ্ছাদন কভারেজ বা পরিশোধ ক্ষমতা অনুপাত মানে কি, তুমি এক জায়গা থেকে ঋণ নিছো, তাকে তো সুদ দিতেই হবে, সেই সুদটা পরিশোধ করার ক্ষমতা কতটুকু সেটা জানা যায় এটার এই অনুপাতের মাধ্যমে। এটা সূত্র হচ্ছে উপরে সুদ ও কর পূর্ব নিট লাভ নিচে সুদ। আর আরেকটা কথা বলে রাখি, সুদ ও কর পূর্ব নিট লাভ যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে ওই যে আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম সেই সূত্র দিয়ে সুদ ও কর পূর্ববর্তী নিট লাভ বের করতে হবে। আর আদর্শ মান হচ্ছে 8 বার। এরপর হচ্ছে 18 গড় আদায় দিবস বা সময়, মানে আমি দেনাদারের কাছে ধারে বিক্রি করছি, এখন ধারে বিক্রয়ের টাকা আমি কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে পাবো এবং কতদিন বা কত মাসের মধ্যে পেলে আমার জন্য ভালো হবে সেটা জানা যায় এই অনুপাতের মাধ্যমে। এটা দুই ভাবে করতে পারো, উপরে 12 মাস নিচে প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত,
এই সূত্র দিয়েও করতে পারো, অথবা উপরে 365 দিন নিচে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। মানে কি এই সূত্রটা দিয়ে তুমি মাসেরও হিসাব করতে পারো অথবা দিনেরও হিসাব করতে পারো, যেটা খুশি। এখন বলতে পারো যে স্যার আমি ধরেন মাস দিয়ে করলাম, আমার বন্ধু ধরেন আপনি দিন দিয়ে করলো, তাহলে কি হবে? হ্যাঁ, দুজনেরটাই রাইট, কারোরটা রং না, দুজনেরটাই রাইট এবং দুজনের রেজাল্ট একই আসবে। একজনের মাসের ভিত্তিতে রেজাল্ট আসবে, একজনের দিনের ভিত্তিতে। যেমন যদি ওর আসে 30 দিন, তোমার আসবে 1 মাস, ঠিক আছে, এরকম। তবে তোমার অঙ্ক হবে দুটোটাই রাইট। সেক্ষেত্রে তুমি যেটা দাও, তুমি যদি 12 মাস দাও 12 মাস দিবা, যদি 365 দাও 365 দিবা, যেটা খুশি। তো 12 মাস বা 365 দিন নিচে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এর আদর্শ মান তুমি যদি মাস হিসেবে ধরো তাহলে আদর্শ মান 2 থেকে 3 মাস, আর যদি তুমি দিন হিসেবে ধরো তাহলে 60 থেকে 90 দিন। বুঝতে পারছো? দেখো 2 থেকে 3 মাস মানে 60 থেকে 90 দিন। তুমি মাস দিয়ে করো দিন দিয়ে করো একই রেজাল্ট আসবে। 19 গড় পরিশোধ দিবস বা সময় আমি পাওনাদারকে কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে আমি পরিশোধ করতে পারবো সেটা এই অনুপাতের মাধ্যমে জানা যায়। এর সূত্র হচ্ছে উপরে 12 মাস বা 365 দিন, নিচে প্রতি হিসাবে আবর্তন অনুপাত। প্রতি হিসাবে আবর্তন অনুপাত। এখন বলতে পারো যে স্যার প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত প্রতি হিসাবে আবর্তন অনুপাত কোথায় পাবো? কোথায় পাবো তার উত্তর আমি বলছি। তোমরা একটু চিন্তা করে দেখো, একদম শুরুর দিকে আমি দেখাচ্ছি। এই যে 8 এবং 9 নম্বরে 8 এবং 9 নম্বরে আমি প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত আর প্রতি হিসাবে আবর্তন অনুপাত দেখাইছিলাম 8 এবং 9 নম্বর সূত্রে। ওই দুইটা সূত্রে যে রেজাল্টটা আসবে সেটাই হলো প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত অথবা প্রতি হিসাবে আবর্তন অনুপাত। এখন বলতে পারো যে স্যার গড় আদায় দিবস যদি চাই তাহলে কি আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব? আর তার উত্তর হচ্ছে যদি প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাতের রেজাল্ট প্রশ্নে উল্লেখ থাকে অথবা তুমি যদি করণীয় যেমন ক খতে যদি বের করে থাকো তাহলে তোমার তো হয়ে গেল। আর যদি তোমার বের করা না থাকে বা প্রশ্নে যদি না দিয়ে দেন তাহলে তোমার গড় আদায় দিবস বের করতে বলে তোমার দুইটা সূত্র বের করতে হবে। আগে প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত করতে হবে, এরপর গড় আদায় দিবস করতে হবে। ঠিক সেম টু সেম প্রতি হিসাবে বেলাও তাই। যাই হোক, আমরা আমাদের পড়ায় আবার ফিরে আসি। গড় পরিশোধ দিবসের বা সময়ের সূত্র হচ্ছে 12 মাস বা 365 দিন, নিচে প্রতি হিসাবে আবর্তন অনুপাত। আদর্শ মান 1 থেকে 2 মাস অথবা 30 থেকে 60 দিন। মোট সম্পত্তি আবর্তন অনুপাত। এর সূত্র হচ্ছে উপরে নিট বিক্রয়, নিচে মোট সম্পদ বিয়োগ অলিক সম্পদ। মোট সম্পদ থেকে অলিক সম্পদ বিয়োগ দিতে হবে। আর নিট বিক্রয়ে এটা দিয়ে ভাগ দিলে কি পাবো? আমরা মোট সম্পদ আবর্তন অনুপাত পাবো। আদর্শ মান হচ্ছে 2 বার। মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত কি? মূলধন গিয়ারিং অনুপাত হচ্ছে তোমার মূলধন মানে কতটুকু কারবারে কার্যকারিতা চলতেছে বা কতটুকু প্রতিষ্ঠানে সেটা সক্রিয় আছে বা অ্যাক্টিভ আছে সেটা এই অনুপাতের মাধ্যমে পাওয়া যায় বা বোঝা যায়। তো এর সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল নিচে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আদর্শ মান 1:2। এই সূত্র মানে স্থির খরচযুক্ত তহবিল কিভাবে বের করবা? স্থির খরচযুক্ত তহবিল বের করার সূত্র হচ্ছে ঋণপত্র যোগ দীর্ঘমেয়াদী ঋণ যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন। মানে ঋণপত্রের সাথে দীর্ঘমেয়াদী ঋণ আর অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করলে কি পাবা? স্থির খরচযুক্ত তহবিল পাবা। আর সাধারণ শেয়ার মালিকানা তহবিলের সূত্র কি? মালিকানা তহবিল বিয়োগ অগ্রাধিকার শেয়ার মূলধন। মালিকানা তহবিল তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম, সেই মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বিয়োগ করলে কি পাবা? তুমি সাধারণ শেয়ার মালিকানা তহবিল পাইবা। তো এই স্থির খরচযুক্ত তহবিলকে সাধারণ শেয়ার মালিকানা তহবিল দিয়ে ভাগ দিবা, তাহলে এই রেজাল্ট পাবা। এখন এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, এই সূত্রটা মানে এই একটা সূত্রের ক্ষেত্রে কিছু কিছু বইতে দেখবা যে এইভাবে লাগছে, ঠিক আছে, আবার কিছু কিছু বইতে দেখবা উল্টায় লাগছে। উল্টায় লাগছে মানে কি? সাধারণ শেয়ার মালিকানা তহবিল দিচ্ছে উপরে, স্থির খরচযুক্ত তহবিল দিচ্ছে নিচে, সেটাও রাইট। তবে সেক্ষেত্রে তোমার আদর্শ মানটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে 2:1। তবে ওই উল্টানোর দরকার নেই, তোমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবে। তো আজকে লাস্ট আরেকটা অতিরিক্ত সূত্র বুঝাইতেছি 22 নাম্বার সূত্রটা আলোচনা করে আমরা শেষ করব। সেটা হলো পরিচালন আয় অনুপাত। পরিচালন আয় অনুপাত বলতে বোঝাচ্ছে পরিচালন মুনাফা অনুপাত। এটার সূত্র হচ্ছে উপরে পরিচালন মুনাফা, নিচে নিট বিক্রয় 4/100। মানে পরিচালন মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ দিবা, 4 দিবা 100। আদর্শ মান হচ্ছে 10 থেকে 20%। তো আজকে আমরা অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করলাম।
তো এই সবগুলো সূত্র একটু বুঝবা, বুঝে মুখস্থ করবা, কারণ এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। কারণ এই অধ্যায়টাই মূলত সূত্র কেন্দ্রিক, এবং এই অধ্যায়টা যদি সূত্রগুলো দিতে পারো তাহলে তুমি অঙ্কটা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমরা কালকে থেকে বইয়ের অঙ্ক শুরু করব। সবাই কালকে থেকে যেটা করবা, খাতা কলম সাথে নিয়ে বসবা, ঠিক আছে? আমি প্রতিদিন কালকে থেকে বইয়ের অঙ্ক করাবো, বইয়ের ছবি তুলে আমি ফেসবুকে গ্রুপে দিয়ে দিব, অথবা যে ভিডিও করে মানে ভিডিও ওটাকে মানে ওই প্রত্যেকটা কোশ্চেনকে ভিডিও করে তোমার ইউটিউবে দিয়ে দিব। তোমরা যেটা করবা ওটা স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে? আর ফেসবুকে গ্রুপে দিলে ওটা তুমি সেভ করে রাখতে পারো, রাখবা। তারপর ওইটি দেখে দেখে তুমি পড়বা। আর যাদের বই আছে তাদের তো বই আছেই, সমস্যা নাই। আর কালকে থেকে আমরা অঙ্ক শুরু করবো, ঠিক আছে? কালকে থেকে সবাই বই খাতা রেডি রাখবে। এবং সেকেন্ড পার্টের জন্য যেটা করবা সেটা হলো, যদি বাসায় কোনো নতুন খাতা থাকে তাহলে ওই খাতা থেকে শুরু করবা। আর যদি বাসায় খাতা না থাকে তাহলে তো কিছু করার নেই, তাহলে পুরান খাতা দিয়েই করবা। তাহলে যেটা হবে, যদি নতুন খাতা যদি শুরু করতে পারো তাহলে দেখা যাবো যে তোমরা ফার্স্ট পার্টগুলো এক খাতায় হলো, সেকেন্ড পার্টগুলো আরেক খাতায়, ঠিক আছে? বিষয়টা গোছানো হয়। কিন্তু যদি বাসায় অন্য কোনো খাতা না থাকে তাহলে কিছু করার নেই, তাহলে যেই খাতা বর্তমান আছে ওই খাতাই তোমরা অঙ্কগুলো করবা। আর এই অঙ্কগুলো আমি প্রত্যেকদিন বোঝাবো। প্রত্যেকদিন যেটা করবা, প্রত্যেকদিন বাসায় 2 বার করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আমি প্রতিদিন 1টা বা 2টা অঙ্ক করে আলোচনা করব। তোমরা যেটা করবা, প্রতিদিন তোমরা 1টা করাই বা 2টা করাই, যে কটাই করাই, তোমরা ওগুলো বাসায় 2 বার করে প্র্যাকটিস করবা। 2 বার করে প্র্যাকটিস করবা। এবং তার সাথে আমি মোটামুটি 10-12টা অঙ্ক শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের বইয়ের পেছনে যে তোমাদের তো নেই, মানে সবাই তো বই কেনেও নাই, সমস্যা নাই। আমি ওই বোর্ডের অঙ্কের ছবি তুলে আমি দিয়ে দিব, সবাই বোর্ডের অঙ্কগুলো আমি দিয়ে দেবো বাড়ির কাজ, ঠিক আছে? মোটামুটি আমি 8-10টা অঙ্ক আগে করে নিই, বুঝাই নিই, তারপরে আমি বোর্ডের অঙ্কগুলো দিব। তাহলে যেটা হবে, প্র্যাকটিস করতে করতে তোমরা এই বিষয়টা ভালো মতো ক্লিয়ার হতে পারবে। আর সবাইকে আরেকটা কথা বলে রাখি যে ভাইরাস দিন যাচ্ছে, বাড়ছে, ঠিক আছে? ভাইরাসে আক্রান্ত মানুষ। সো সবাই ঘরে থাকো, সতর্ক থাকো, সাবধানে থাকো। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে অতি শীঘ্রই আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি। আর সবাই বাসায় হিসাব বিজ্ঞানের সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করো, সেগুলো ভালো মতো পড়াশোনা করো। কারণ হয়তোবা রিয়েলের মতোই, আর ভার্চুয়াল বা অনলাইনে পড়া অনলাইনের মতোই। কারণ ইউটিউবে দেখে দেখে হয়তোবা পড়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি পড়া আর ওই তোমার অনলাইনে পড়া আসলে অনেকটাই পার্থক্য থাকে। কারণ অনলাইনে পড়ে পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে মেডিকেল স্টুডেন্টও পাস করতে পারে, কিন্তু তা হয় না। কারণ ইউটিউবে বা তুমি ফেসবুকে গ্রুপে যাই বলো, অনলাইনে যাই বলো, এগুলো আর মানে বাস্তবে অনেক ডিফারেন্ট। কিন্তু তারপরও এখন পরিস্থিতিটা এমন এক পর্যায়ে চলে গেছে যা আসলে মানে কারোরই মানে এটা আগের থেকে কারো কল্পনা করে না এরকম যে হবে। এবং তুমি একটু চিন্তা করো, 2 মাস আগের পরিস্থিতি আর বর্তমানের পরিস্থিতি, মানে কেউই যে এই পরিস্থিতিতে আমরা এসে পড়বো কেউই কিন্তু কল্পনা করতে পারেনি। সো সবাই অনেকেই হয়তোবা আমি দেখি যে বলো যে অনলাইনে ক্লাস করতে ভালো হয় না, এটা ভালো হয় না, সেটা ভালো হয় না। তার জন্য তাদেরকে আমার একটাই কথা বলার আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এরকম কিন্তু একটা প্রবাদ বাক্য আছে। যেখানে আমরা বাসা থেকে বের হতে পারছি না, ঠিক আছে, যেখানে আমরা অন্য কোনো কিছু করতে পারছি না, সেখানে আমরা কিন্তু বাসায় রয়েছি। আর বাসায় বসে আমরা কিন্তু ইজিলি পড়াশোনা করতে পারি। এখনো হয়তো বা অনেকেই বলতে পারো যে স্যার আমাদের কি বলে এমবি খরচ হয়, এটা হয় সেটা হয়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি ইন্টারনেটে কিন্তু বর্তমানে অন্তত আধা ঘন্টা হলেও কিন্তু গেমস খেলবা বা ফেসবুক চালাবা বা তুমি অন্য কোনো মুভি বা গান শুনবা বা ডাউনলোড করবা, ওগুলো না দেখে তুমি পড়াশোনা করো। এই যে আমি যেমন তোমাদের পড়াইতেছি, হয়তো বা যাদের কাছে ইংরেজি বা হিস্ট্রি পড়ো তারাও হয়তো বা তোমাদের অনলাইনে ক্লাস করাইতেছে। সো এই অনলাইনে ক্লাসগুলো হয়তো বা বাস্তবের মতো হয় না, কিন্তু তারপরও মানে কিছুটা হলেও তো কাজ করা যায়। যেমন তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বৃহৎ, ঠিক আছে? এই যে আমাদের সেকেন্ড পার্ট শেষ করব, এরপর আবার ফার্স্ট পার্ট রিভাইজ দেব, ঠিক আছে? আমরা কিন্তু সময় কিন্তু বেশি পাবো না। হয়তোবা এই মহামারী থেকে প্রকোপ থেকে হয়তোবা সৃষ্টিকর্তার কৃপায় আমরা 1 থেকে 2 মাস পর হয়তোবা আমরা মুক্তি পেতে পারবো। কিন্তু তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা, মানে যারা বর্তমানে নতুন দ্বাদশ শ্রেণী আসো,
তা তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু ঠিক সময়ে হবে, বরঞ্চ 1 মাস পেছাবে, হয়তোবা না পেছানোর সম্ভাবনাই বেশি। যদি পরিস্থিতি স্বাভাবিক 1-2 মাসের মধ্যে হয়ে যায় তাহলে না পেছানোর সম্ভাবনাই বেশি, ঠিক আছে। আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে বলা, পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা হবে না এরকমই ধারণা করা যায়। তারপরেও যদি পরিস্থিতি এরকমও থাকে তাও সরকার যে কোনো মুহূর্তে যে কোনো রকম পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। সে কারণে প্রিপারেশন থামাইবা না, প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। যেমন তুমি হয়তো বা তোমার দেখা গেল যে পড়তে পড়তে একটা বোরিংনেস কাজ করতে পারে, হ্যাঁ বোরিংনেস কাজ করুক, তুমি তাহলে গল্পের বই পড়ো, বিভিন্ন উপন্যাস পড়ো। ইউনিভার্সিটির জন্য ভর্তি কোচিংয়ের জন্য এই যে যেমন নৈমিত্তিকগুলো পড়তে পারো, এই যে অনলাইনে বিভিন্ন এইগুলো, এই যে তোমার প্লে স্টোর থেকে, ঠিক আছে, বিভিন্ন তোমার সাধারণ জ্ঞানমূলক বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে ওগুলো পড়তে পারো, ঠিক আছে। সো এগুলো একটু পড়াশোনা করো, গ্রামার টামার এগুলো বেশি করে করো, তাহলে ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা অনেকটা আগায় যাবে, ঠিক আছে। আর অন্যদিকে অন্যান্য সাবজেক্টগুলো ঠিক মতো পড়ো, কারণ যদি এখন পড়ালেখা হাল ছেড়ে দাও তাহলে দেখা যাবে কিছুদিন পর কিন্তু আর ওইটি মনে থাকবে না বা পড়াশোনা করতে আর মন চাবে না। সেখানে প্রত্যেক দিন অল্প হলেও একটু পড়ার টেবিলে বসো, একটু পড়াশোনা করো, একটু নিজেকে সময় দাও, পড়াশোনা ঠিক মতো করো, ঠিক আছে। আর সৃষ্টিকর্তাকে ডাকো যাতে আমরা অতি সহজেই এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।